নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 10-এর প্রশ্ন থেকে 6.2 এর এমসিকিউ থেকে শুরু করছি। তো ফার্স্টে দেখো 16 এর 1 নাম্বারটা বলেছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার সমান হয় অসমান হয়। সি নাম্বারটা বলেছে সমান অথবা অসমান বা কোনোটি নয়। দেখো এই 1-2 যে অঙ্কগুলো আছে সেগুলো করে দেখানোর কিছু নেই, থিওরিটিক্যাল আছে, তো আমি বইয়ের মধ্যে করে দিচ্ছি। বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর যে বার্ষিক সুদের হারটা সেটা কোনো সময় সমানও হতে পারে আবার অসমানও হতে পারে। তাহলে অপশন নাম্বার কত হচ্ছে? সি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 2 নাম্বার বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে? কোনো সময় একই থাকে না। কারণ কি হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, যে তুমি যদি 100 টাকা দাও, 1 বছর পর যদি 10 টাকা সুদ পাও, তাহলে কি হবে যে ওই 100-র সাথে 10 টাকা অ্যাড হচ্ছে, মানে 110 হচ্ছে, তারপরের বছরে আবার এই 110-এর উপরে আবার সুদ পাবে। ঠিক আছে। তো তার মানে কি হচ্ছে, আসলটা প্রতি বছর চেঞ্জ হচ্ছে। তাহলে অপশন হচ্ছে কত? বি, আসল প্রতি বছর পরিবর্তিত হয়। এবার 3 নম্বরে আসছি, 3 থেকে করে দেখাতে হবে। বলেছে 3 নম্বরটা যে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি প্রতি বছর 2% যদি বৃদ্ধির হার যদি 2% হয়, তাহলে n বছর পর জনসংখ্যা কত হবে? দেখো আমাদের n বছর পরে জিজ্ঞেস করেছে। ঠিক আছে। তাহলে একেবারে আমি এখানে করে দিচ্ছি। এখানে যেহেতু এগুলো শর্ট কোশ্চেন, কিছু লেখার দরকার নেই সেভাবে। তাহলে n বছর পর জনসংখ্যা হবে ইকুয়াল টু, এখন বর্তমান কত? পি ইন্টু 1 প্লাস কত পার্সেন্ট বাড়ছে? 2% করে। আর কত বছরের জন্য? n বছরের জন্য। তাহলে কত হচ্ছে? পি ইন্টু 1 প্লাস r/50 টু দি পাওয়ার হচ্ছে n, মানে অপশন নাম্বার হচ্ছে বি। ঠিক আছে। নেক্সট আসে 4 নম্বরে। 4 নম্বর বলেছে যে একটি মেশিনের বর্তমান মূল্য 2p, মানে এখনকার মূল্য 2p, প্রতি বছর মেশিনটার দাম 2% করে যদি হ্রাস পায়, তাহলে 2n বছর পরে কত হবে? একই অঙ্ক, এখন যেটা আমি বৃদ্ধি করলাম, জাস্ট ওটা হ্রাস বলেছে। তাহলে 2n বছর পরে, এগুলো অঙ্ক নিজেরাই পারবে। 2n বছর পরে মেশিনের দাম হবে ইকুয়াল টু, এখন কত? 2p ইন্টু 1 মাইনাস, যেহেতু হ্রাস পাচ্ছে, কত পার্সেন্ট হ্রাস পাচ্ছে? 2% বাই 100 টু দি পাওয়ার কত? 2n। তাহলে হচ্ছে 2p ইন্টু 1 মাইনাস r/50 টু দি পাওয়ার 2n, এত টাকা। তাহলে অপশন নাম্বার হচ্ছে আমাদের ডি। নেক্সট বলেছে 5 নাম্বার যে এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি কত পেয়েছেন? 121 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত? এগুলো যেগুলো আমি লাস্টের দিকে করেছিলাম আমরা 6.1-এ সেম। তো 6.1-এ যেহেতু ওগুলো বড় অঙ্কের মধ্যে পড়ছিল, আমি লিখে করছিলাম, তো এখানে আমাদের লিখে করার দরকার নেই। আমরা ফর্মুলা কি জানি? সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, এটা ফর্মুলা জানি। তাহলে 121, পি মানে কত? 100, 1 প্লাস আর মানে কত? আর মানে আরই থাকছে যেহেতু বের করতে বলেছে। আর কত বছর? 2 বছর। তাহলে 121 বাই 100 ইকুয়াল টু কত? 1 প্লাস r/100 এত স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে? 121 বাই 100, তার মানে ওটাকে আমরা কি লিখতে পারি? 11/10 স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস r/100 এর স্কোয়ার। তাহলে স্কোয়ার দুদিক থেকে 9 হচ্ছে, তারপরে 11/10 ইকুয়াল টু 1 প্লাস r/100। 11/10 মাইনাস 1, ওখানে যেভাবে করেছিলাম একদম সেম ভাবে করছি। তাহলে হচ্ছে 1/10 ইকুয়াল টু r/100। তাহলে এখানে কি হচ্ছে? 100টা আমাদের উপরে চলে যাচ্ছে, তাহলে হবে 100/10 ইকুয়াল টু r। অতএব r ইকুয়াল টু কত? 10%। তাহলে অপশন নাম্বার হচ্ছে এ। ঠিক আছে। অঙ্কটা একটু লেন্দি, বাট সোজা অঙ্কগুলো। এবার সত্য মিথ্যা দিয়েছে। সত্য মিথ্যার 1 নম্বরটা বলেছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। চক্রবৃদ্ধি সুদ কোনোদিনও সরল সুদের থেকে কম হয় না, চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হয়। যদি টাকার পরিমাণ একই থাকে, আর যদি সময় একই থাকে, যদি শতকরা বার্ষিক সুদের হারটাও যদি একই থাকে, সবই যদি এক থাকে, তাহলে চক্রবৃদ্ধি সুদ অলওয়েজ সরল সুদের থেকে বেশি হয়। তাহলে এটা হচ্ছে মিথ্যা। বলেছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর
সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসল ক্রমাগত বাড়তে থাকে। একটু আগে যেটা আমি অঙ্ক নাম্বার 2-এ বোঝালাম যে কি হয়, প্রতি বছর কি হচ্ছে যে সুদের সঙ্গে আসলটা যোগ হতে থাকছে, তো সেই জন্য আসলটা ক্রমাগত বাড়তে থাকে। তো এটা হচ্ছে ঠিক আছে। আচ্ছা, এবার শূন্যস্থান ফার্স্ট একটা বলেছে যে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সরল সুদের থেকে কি হয় সবসময় 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ। আচ্ছা, টাকাটা একটা নির্দিষ্ট টাকার উপর যদি ধরো 100 টাকা রেখেছি আর ওর উপরে আমি 10% করে সুদের হার দিচ্ছি, আমি ফার্স্টের বছরটাতে কি হয়, ফার্স্টের বছরটাতে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সবসময় সমান হয়। ঠিক আছে, আমি একটু আগেই বললাম যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয় না, চক্রবৃদ্ধি তো অলওয়েজ সরল সুদের থেকে বেশি হয়, কিন্তু না, সরল সুদের থেকে বেশি হয় এটা ঠিকই, কিন্তু ফার্স্টের যে বছরটা সেই বছরটাতে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ একই হয়। কারণ ধরো 100 টাকা রেখেছি, 10% করে যদি দিই তাহলে আমাদের কত হচ্ছে, 10 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর যদি আমি 100 টাকা রাখি, 10% করে যে সুদ দিই, তাহলে আমাদের সরল সুদ হবে কত, 10 টাকায়। তাহলে ফার্স্টের বছরটাতে, কারণ এরপরে আমাদের 10% করে সরল সুদ বাড়তে থাকবে, আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হবে, এটা আবার 110 হয়ে যাবে, তারপরে তার উপরে আবার 10% খাটবে। ঠিক আছে, যেহেতু আসলটা পরের বছর থেকে চেঞ্জ হয়, তো ফার্স্টের বছরে আমাদের সরল সুদের পরিমাণ আর চক্রবৃদ্ধি সুদটা সেম থাকে, তো সুদের পরিমাণ এখানে সমান হবে। সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটাকে কি বলা হয়, সমহার বৃদ্ধি বলা হয়। চ্যাপ্টারের নামই আছে এটা। সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস পেলে তাকে কি বলা হয়, সমহার হ্রাস বলা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের শর্ট কোশ্চেন গেল। এরপরে আমরা বড় কোশ্চেনে আসছি। 17-র 1 এখানে সংক্ষিপ্ত শুরু হচ্ছে। তাহলে 17-র 1 নম্বরটা দেখো, বলেছে যে 400 টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি যদি 441 টাকা হয়, তবে চক্রবৃদ্ধি সুদের হার কত। এই টাইপের অঙ্ক অনেকবার আমরা 6.1-এ করেছি। তো আমাদের এখানে সমল চক্রবৃদ্ধি বলে দিয়েছে, আর পি এর মানটা বলেছে, আর সময় বলেছে। আমাদের কি চেয়েছে এখানে, আর এর মানটা চেয়েছে। তো যেহেতু এটা শর্ট কোশ্চেন, আমি পি আর এগুলো আলাদা করে দেখাচ্ছি না, তো এখানে শুধু লিখছি ধরি বার্ষিক সুদের হার, ধরি বার্ষিক সুদের হার ইকুয়াল টু আর। তো আমরা ফর্মুলা কি জানি, সমল চক্রবৃদ্ধি ইজ ইকুয়াল টু, এটা ফর্মুলা জানি। সমল চক্রবৃদ্ধি একটু আগে কত বললাম, 441 বলেছে, পি মানে 400, আর এর জায়গায় আর থাকছে, এন এর জায়গায় কত 2 বসছে। ঠিক আছে, তো এখানে 400টা নিচে নামছে। এবার আমাদের যখন পার্সেন্টেজ বের করতে বলে, তখন আমাদের কি করতে হয়, যে উভয় দিকে মানে পাওয়ারটাকে সেম করতে হয়। তো 21টা কিসের মানে বর্গমূল দেখবো, তাহলে 21টা হচ্ছে, সরি 441টা হচ্ছে 21-এর বর্গমূল, আর এটা হচ্ছে 20-র। ঠিক আছে, তো এখানে আমরা কি করছি, 21 স্কোয়ার বাই 20 স্কোয়ার, তো আমি একবার হোল স্কোয়ার করে দিয়েছি এখানে। তো উভয় দিক থেকে কি হচ্ছে, স্কোয়ার গুলো কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে এখানে, যে 21/20 ইকুয়াল টু এইটা। এবার আমরা কি করব, একটাকে এদিকে নিয়ে আসছি, একটাকে এদিকে আনলে আমরা পাচ্ছি 20, 21 - 20 মানে কত, 1/20। এবার 100টা উপরে গিয়ে আমাদের কাটাকাটি হয়ে হচ্ছে 5, মানে আমাদের বার্ষিক সুদের হার কত, 5%। ঠিক আছে, একবারে একই টাইপের অঙ্ক, ওখানে একটু বড় সংখ্যা ছিল, এখানে একটু ছোট সংখ্যা আছে। নেক্সট হচ্ছে 17-2, বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে যদি দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 4 গুণ হবে। কিছু টাকা, ঠিক আছে, মানে অ্যামাউন্টটা বলে দেয়নি, সেই টাকাটা যদি দ্বিগুণ হতে যদি n বছর লাগে, তাহলে 4 গুণ হতে কত বছর লাগবে। এটা কিন্তু আমাদের ঐকিক নিয়মে নর্মালি হয় না। তো এখানে আমাদের কি জানি, আমরা জানি সমল চক্রবৃদ্ধি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। বলেছে কিছু টাকা n বছরে দ্বিগুণ হবে, তো মূলধন যদি আমাদের পি থাকে, তাহলে দ্বিগুণ হলে কত হয়ে যাবে, সমল চক্রবৃদ্ধিকে বোঝাচ্ছে, মানে 2p হবে। 2p ইজ ইকুয়াল টু কত, কত বছরে হচ্ছে, n বছরে আমাদের দ্বিগুণ হচ্ছে। ঠিক আছে, এখানে আমাদের টাইমটা দেওয়া থাকে, তাহলে n বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে পি কেটে যাচ্ছে। এবার কি বলেছে, 4 গুণ হতে হবে, তো 4 গুণ হওয়া মানে কি, এ পাশে 4 হয়ে যাবে আমাদের, তাই তো 4 গুণ হওয়া মানে এদিকে 4p হতো। তো 4p করার জন্য এখানে কি করতে হবে, মানে এখানে 4 আনার জন্য কি করতে হবে, 2 এর স্কোয়ার, এদিকে স্কোয়ার করলে এদিকটাও স্কোয়ার করতে হবে। তাহলে 2 এর স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2n। এখানে কত হচ্ছে 4,
তো এখানে আমরা কি পাচ্ছি, এখানে কত হচ্ছে আমাদের 4 গুণ হয়ে যাচ্ছে কত বছরে, টাইম কত তখন আমাদের 2n বছরে। তাহলে কি লিখবো, অতএব মূলধন 4 গুণ হবে 2n বছরে। ঠিক আছে, এই অঙ্কটা একটু আলাদা, পাওয়ার দিয়ে আমাদের করতে হয় অঙ্কটা। তো অ্যান্সার আমি লিখছি না, অ্যান্সারটা লিখে নেবে লাস্ট। এবার নেক্সট হচ্ছে 3 নাম্বার বলেছে, 3 নাম্বারও আবার আগের মতো অঙ্ক বলেছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ বলেছে 6.5 টাকা যদি হয় তাহলে আসল কত। তো আসল বা মূলধন আমি ধরে নিচ্ছি পি, আমাদের এখানে চক্রবৃদ্ধি সুদ বলেছে। তো আমি তো চক্রবৃদ্ধি নর্মালি ফর্মুলা আমাদের জানা নেই এখানে, তো সেই জন্য আমাদের আগে সমল চক্রবৃদ্ধি বের করতে হয়। তো সমল চক্রবৃদ্ধি ফর্মুলা বসিয়ে দিলাম, আর এর মান 5 বলেছিল, এন এর মান 2 বলছে, এখানে ক্যালকুলেশন করে আমাদের এত টাকা হচ্ছে সমল চক্রবৃদ্ধি। তো সমল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা আসল টাকা যদি মাইনাস করি তাহলে কি পাই, চক্রবৃদ্ধি সুদ পাই। তাহলে সমল চক্রবৃদ্ধি থেকে আসলকে মাইনাস করছি, তাহলে এখানে কত হচ্ছে 400p, তাহলে এত টাকা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, আর চক্রবৃদ্ধি সুদ বইয়ে কত বলেছে 6.5, তাহলে শর্তে ফেলছি। তাহলে পি ইকুয়াল টু কত হচ্ছে 400টা উপরে 41টা নিচে যাচ্ছে, কাটাকাটি করে পাচ্ছি আমরা কত 6000, মানে আসল কত আমাদের, পি মানে যেহেতু মূলধন বা আসল আমাদের, তাহলে আসল কত 6000 টাকা। আচ্ছা, নেক্সট হচ্ছে 4 নম্বর অঙ্ক, 4 আর 5টা একই টাইপের অঙ্ক আমাদের। তো 4 নম্বরটা দেখো বলেছে যে প্রতি বছর r% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য ভি টাকা হয়। তো n বছর পূর্বে মেশিনের মূল্যটা কত ছিল, এই টাইপের অঙ্ক আমরা 6.2 এ করলাম। তো যদি আমাদের পূর্বে চাই তখন আমাদের ধরে নিতে হয় x। তো n বছর পূর্বে মূল্য ছিল x, ঠিক আছে, এবার এর উপরই তো খাটবে, যার উপরে খাটে সেটাই কি পি এর জায়গাতে বসে। তো পি এর জায়গাতে, আর যেহেতু এখানে হ্রাস বলেছে সেজন্য মাইনাস হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলাটা কি ছিল, যে বর্তমান মূল্য ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস বা মাইনাস কিছু একটা হয় টু দি পাওয়ার n। যেহেতু এখানে হ্রাস হচ্ছে সেই জন্য মাইনাস হলো এখানে। আর বর্তমানটা কি হবে, এখানে বসবে ইকুয়াল টু যেটার উপর খাটছে সেটা এখানে 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার n। এবার কার মান বের করতে হবে, এক্স এর, তো এক্স কে এদিকে রাখছি, এটাকে নিচে নামাচ্ছি আমি। এবার এটা নিচে নামলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা যদি একে উপরে উঠাতে চাই তাহলে কি হয়ে যায়, পাওয়ারটা তখন মাইনাস চলে যায়। বা তোমরা এইটুকু অ্যান্সার রাখলেও রাখতে পারো, যেহেতু বইয়ের মতো আমি মিলিয়ে দিচ্ছি সেই জন্য আমি এতটা করলাম, এতটা রাখলেও করা যায় এটা। তো এটা জাস্ট আমি উপরে উঠিয়েছি সেজন্য পাওয়ারটা মাইনাসে চলে গেছে। তো এন বছর পূর্বে মূল্য কত ছিল, ভি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার মাইনাস n টাকা। ঠিক আছে, আচ্ছা সেম অঙ্ক 5 নাম্বার, এখানে আমাদের হ্রাস বলেছে, পরেরটাতে বৃদ্ধি বলেছে, একই অঙ্ক একদম। বলেছে যে প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা p হচ্ছে, সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে, তাহলে n বছর পরে জনসংখ্যা কত, সরি n বছর পূর্বে কত ছিল। তো ধরে নিচ্ছি n বছর পূর্বে কত ছিল x, তো আর বর্তমানটা কত বলে দিয়েছে p, তাহলে p ইকুয়াল টু, দেখো এই জায়গাটা ভুল করবে না, p মানে কিন্তু এখানে বসানোর জন্য দেয়নি, ঠিক আছে, অন্যান্য অঙ্কে পি এর জায়গা পি আমরা এই জায়গাটাতে বসাই, পি কিন্তু এখানে বসানোর জন্য দেয়নি, পি বলেছে বর্তমান, বর্তমান সবসময় এখানে থাকে, ঠিক আছে। তো পি ইকুয়াল টু এক্স ইন্টু, মানে যার উপরে খাটে সেটা এখানে থাকে, এক্স ইন্টু, যেহেতু এটা বৃদ্ধি বলেছে সেজন্য প্লাস হলো কত বছর, এন বছর। তো আবার এটা বাই আকারে নামাচ্ছি আমি, দিয়ে এটাকে আবার উপরে উঠিয়ে দিলাম, সেজন্য পাওয়ারটা কি হয়ে গেল, মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এন বছরের জনসংখ্যা কত হচ্ছে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার মাইনাস এন, এত জন। এই হচ্ছে জনসংখ্যা ছিল। তো 6 নাম্বার চ্যাপ্টার কমপ্লিট করে দিলাম আমি পুরোটা, তোমরা ভালো মতো করবে, কিছু প্রবলেম থাকলে অবশ্যই জানাবে। আজকে এতটা পর্যন্ত।